আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সকলে খুব ভালো আছো। আজকে আমরা পড়ব বাংলা ব্যাকরণের উচ্চারণ। কিন্তু উচ্চারণ পড়ার আগে তোমাদের কাছে আমরা প্রথমে দুঃখিত, আমি ক্লাস দিতে খুব দেরি হওয়ার কারণে। আর উচ্চারণ পড়ার আগে আমরা বাংলা ব্যাকরণ, এইচএসসির ব্যাকরণ নিয়ে কথা বলি। আমরা এসএসসিতে 70 মার্ক নির্মিতি ছিল, এইচএসসিতে ওই 70 মার্ক নির্মিতি আছেন, এসএসসিতে 30 মার্ক এমসিকিউ ছিল। ওই 30 মার্ক বাংলা এইচএসসিতে এসে এমসিকিউগুলো কিছু প্রশ্নে কনভার্ট হয়ে গেছে, যেমন উচ্চারণ। এরকম 6টা পার্ট হয়ে গেছে, 6টা পার্ট, প্রত্যেকটা হচ্ছে 5 মার্ক করে, এবং 5 5 6 30 হচ্ছে ওই এমসিকিউ 30। বুঝা গেছে? এখন 6টা কি কি? উচ্চারণ, বানান, সমাস, আমার প্রয়োগ অপ্রয়োগ, এই ধরনের 6টা টপিক আছেন। এর মধ্যে আবার প্রত্যেকটার মধ্যে আমার ক এবং খ দুইটা পার্ট থাকে, ক এবং খ, অর্থাৎ আমার অপশান থাকছে। আমি চাইলে ক লিখতে পারবো, খ লিখতে পারবো, প্রত্যেকটা 5 করে। কতে কি ধরনের প্রশ্ন থাকে? উচ্চারণ নিয়ে যদি বলি, উচ্চারণ কতে প্রশ্ন থাকে বাংলা একাডেমি প্রমিত বাংলা উচ্চারণে 5টি নিয়ম লেখো, অথবা বাংলা একাডেমি প্রণীত মফলা উচ্চারণের 5টি নিয়ম লেখো, এই ধরনের প্রশ্ন থাকে। আর খতে কি থাকে? আমাকে 8টা হচ্ছে শব্দের বানান দিয়ে দেওয়া থাকে। এই 8টা শব্দের বানান থেকে আমাকে 8টা শব্দের থেকে শুধুমাত্র 5টা শব্দের উচ্চারণ লিখতে হয়। তুলনামূলকভাবে খ হচ্ছে উত্তর করা সহজ, এবং খতে বরাবর নাম্বার পাওয়া যায়। খতে বরাবর নাম্বার পাওয়া যায়। কতে স্যার চাইলে তোমাকে 5-এর মধ্যে 4 দিতে পারে, তুমি একদম বরাবর শুদ্ধ লিখলেও, স্যারের ইচ্ছা। কিন্তু খতে তুমি যদি 5টায় শুদ্ধ হয়, সেক্ষেত্রে স্যারের নাম্বার কাটার কোনো সম্ভাবনা থাকে না। যদি আমরা দোনোটা নিয়ে কথা বলবো, দোনোটা নিয়ে পড়াবো। আমরা মেন স্লাইডে চলে যাচ্ছি। এখানে বলা হচ্ছে উচ্চারণের উপর বানান, উচ্চারণ আর উদাহরণ, এই জিনিসটা কি, মানে বানানের মধ্যে কি থাকলে উচ্চারণে কি হবে, এবং এই ধরনের একটা উদাহরণ দেওয়া আছে। যেমন বানানে যদি দীর্ঘইকার থাকে, তাহলে আমার কি থাকতেছে? কার চিহ্ন, কি চিহ্ন? কার চিহ্ন। এখানে কালারটা একটু চেঞ্জ করে দিই, দেখা যাচ্ছে। বানানে যদি দীর্ঘইকার থাকে, কার চিহ্ন থাকে, তাহলে আমার উচ্চারণে হ্রস্বইকার হয়ে যাবে। আর বানানে যদি দীর্ঘইকারের জায়গায় যদি আমার বরাবর বর্ণই থাকে, সেক্ষেত্রে হ্রস্বইকার হয়ে যাবে গা। বুঝতে যাচ্ছে? নদী দীর্ঘইকার আছে না, হয়ে যাবে নৌকার দরস্বীকার, দীর্ঘইকারটা হ্রস্বইকার হয়ে গেছে গা। এই ধরনের। ঈদ আমার যদিও শুদ্ধ, আমরা ঈদ মোবারক বলি, কিছুদিন পরে ঈদ আসছে, কিছুদিন পরে আবার কিছুদিন আগে হচ্ছে রোজার ঈদ গেছে, আমরা ঈদ বানান এখনো কিভাবে লিখি? এভাবে লিখি। কিন্তু মূলত বাংলা একাডেমির নতুন বানানের নিয়ম অনুযায়ী ঈদ বানান হচ্ছে হ্রস্বইকার দিয়ে। কি দিয়ে? হ্রস্বইকার। এটা তোমরা সকলে জেনে রাখবা, এই জিনিসটা এখন থেকে তোমরা শুদ্ধ করার চেষ্টা করবে, যেহেতু বাংলা পড়ছো, এইচএসসি থেকেছ, শুদ্ধ করার চেষ্টা করবা এই ধরনের। এখন দীর্ঘকার, তাহলে চিহ্ন থাকলে কি হবে? হ্রস্বকারটা হবে। চিহ্ন থাকলে কি হবে? হ্রস্বকার হবে। আর যদি আমার চিহ্ন না থাকে, বরাবর বর্ণই থাকে, তাহলে আমার বর্ণ হবে। বধূ আমার হয়ে গেলে হবে বধূ। বুঝা যাচ্ছে? অর্থাৎ বানানে যদি এগুলো থাকে, উচ্চারণে এগুলো হবে। আর বানানে যদি এখন বলা হচ্ছে কি রি থাকে, এবং এটা কেমন? শব্দের আদিতে, আদি মানে হচ্ছে শুরু, আদি মানে কি? শুরু। শব্দের শুরুতে যদি থাকে, তাহলে রস্বীকার হয়ে যাবে। যেমন ঋগ্বেদ, আমরা কি লিখব? রি এর বদলে রি, ঋগ বেদ, ঋগ্বেদ। এখানে হসন্ত হয়েছে, ঠিক না? হসন্ত, যেটাকে শুদ্ধ উচ্চারণ হচ্ছে বলা হয় হস চিহ্ন। কি চিহ্ন? ও, শুদ্ধ কি বলা হয়? হস চিহ্ন। হস চিহ্ন, হস চিহ্ন। হস চিহ্ন কেন লেখা হয়েছে বা এখানে দেওয়া হয়েছে, সেখানে আমরা কিছুক্ষণ পরে আমাদের আলাদা একটা স্লাইড আছে, ওখানে আমরা কথা বলবো। থাকলে উঁ হবে। কি বলা হয়েছে? বাংলা। বাংলা, বুঝা যাচ্ছে? তাহলে যদিও আমাদের বাংলাকে আদি ভাগে, অর্থাৎ আগে হচ্ছে এভাবে লেখা হইতো, আগে বাংলাকে উঁ দিয়ে লেখা হইতো। এরপর কি বলা হয়েছে? যদি আমার বিসর্গ থাকে, পরের বর্ণ কি হবে? দ্বিত্ব হবে। দ্বিত্ব মানে হচ্ছে দুই। দ্বিত্ব মানে কি? দুই। দুই। তাহলে কি আছে? এখন শব্দ কি আছে আমার, বা উদাহরণে কি দেওয়া আছে? অতঃপর। আমার কি লিখবো তাহলে? অ ত, কি বলা হয়েছে? পরের বর্ণ। তাহলে বিসর্গের পরের বর্ণ,
তাহলে পরের বর্ণ কি প, তাহলে অতঃপর, অতঃপর। কোন বর্ণ? পরের বর্ণ, পরের বর্ণ, জিনিসটা মনে রাখতে হবে। এবং পরের বর্ণ কি হবে? দ্বিত্ব হবে। আমরা অনেক সময় আগের বর্ণ দিয়ে লিখে ফেলি, আমরা অনেক সময় কি করি? আগের বর্ণ দিয়ে লিখে ফেলি, কিন্তু কখনো আগের বর্ণ দিয়ে লেখা ওই জিনিসটা করা যাবে না। তাহলে আমার কি করতে হবে? পরের বর্ণ দিয়ে লিখতে হবে। সেক্ষেত্রে আমার কি হবে? পটাকে হচ্ছে দ্বিত্ব করতে হবে। ওই যদি থাকে তাহলে কি হবে? ও রস্যই হবে। ওই থাকলে কি হবে? ও রস্যই থাকবে। যেমন কি ঐকিক, তাহলে ঐকিককে যদি আমি করি তাহলে কি হবে? ঐকিক, তাহলে কি হচ্ছে? ঐকিক। আমার যদি ঔষধ থাকে তাহলে ও, তাহলে আমার কি হচ্ছে? এখানে একটা জিনিস তোমাদেরকে দেখতে হবে। আচ্ছা, আমি পরের স্লাইডে তোমাদের একটা জিনিস দেখাই। এ দেখো, মূর্ধন্যস বা দন্তস থাকলে কি হচ্ছে? তালব্যস্য হচ্ছে। মূর্ধন্যস বা দন্তস থাকলে কি হবে? তালব্যস্য হবে। তাহলে 20 কিভাবে হবে? 20। তাহলে আমার এখানে দেখো, আমার এখানে কি আছে? মূর্ধন্যস আছে, তাহলে কি হবে? তালব্যস্য হবে। ও শোধ কি হচ্ছে? তালব্যস্য হবে। অর্থাৎ এখানে হচ্ছে আমার দুইটা নিয়ম পড়েছে। কয়টা নিয়ম পড়েছে? দুইটা নিয়ম পড়েছে। এই কারণে দুটোটা নিয়মে আমাকে একসাথে অ্যাপ্লাই করতে হবে, দুটোটা নিয়মে একসাথে অ্যাপ্লাই করতে হবে। এই পেজ আমার মনে হয় তোমরা বুঝছো। এগুলো হচ্ছে বাংলা উচ্চারণ একদম বেসিক নিয়ম, একদম বেসিক। এই নিয়মগুলো যদি তোমরা পারো, এখানে আরো কিছু নিয়ম আছে, পরের স্লাইডগুলো মিলে তোমার 80% উচ্চারণ মোটামুটি শুদ্ধ হয়ে যাবে। এগুলো হচ্ছে একদম বেসিক নিয়ম, যেগুলো দিয়ে বেশিরভাগ শব্দ আসলে লেখা হয়, বেশিরভাগ শব্দ আসলে আমাদের উচ্চারণ করা হচ্ছে। এইগুলো হচ্ছে একদম বেসিক। তো এই উচ্চারণ নিয়মগুলো যখন তুমি পারবা, অন্যান্য নিয়ম তোমার কাছে তখন কি হবে? সহজ হয়ে যাবে কাম। এখন আমরা পরের স্লাইডে চলে এসেছি। তাহলে এখানে কি বলছে? মূর্ধন্য যদি থাকে তাহলে দন্তন্য হবে। যেমন রণ, তাহলে কি হবে আমার? রণ। জ থাকলে কি হবে? বর্গীয় জ হবে। যাব, তাহলে কি হবে? যাব। হয় জ, আমরা যেটা উজ্জ, সহ্য, এই শব্দগুলোর ক্ষেত্রে যে যুক্ত বর্ণ বা যে শব্দটা ব্যবহার করি, তাহলে কি হবে? বর্গীয় জ, হসন্ত ঝ ওকার, সহ্য। তাহলে কি হবে? আমরা আবার এখানে একটা দেখি, দন্তস্য থাকলে কি হচ্ছে আমাদের? তালব্যস্য হচ্ছে। তাহলে দন্তস্য জায়গায় আমার কি হবে? দন্তস্য জায়গায় কি হবে? তালব্যস্য হবে। সোজ বর্গীয় জ, বর্গীয় জ নিচে কি? হসন্ত, সোজ ঝো। বর্গীয় জ নিচে কি হচ্ছে? হসন্ত হচ্ছে, ঝোকার যোগ হচ্ছে। তাহলে হয় জফলা যখন থাকবে তখন আমরা কি লিখবো? বর্গীয় জ, হসন্ত ঝ ওকার। আর যেহেতু এখানে দন্তস্য আছে, যদি আমার এখানে উজ্জ্ব থাকে তাহলে কি আমার চেঞ্জ হচ্ছে? উজ্জ্ব থাকলে কিন্তু চেঞ্জ হচ্ছে না। কিন্তু যখন আমার এখানে কি আছে? মধ্যনস্য বা দন্তস্য আছে, তখন আমার তালব্যস্য হয়ে যাচ্ছে গা। এরপরে হয়ব, এটা আমরা ছোটবেলা থেকে আমরা অনেকবার শুনে আসছি। ছোটবেলা থেকে অনেক টিচার আমাদেরকে বলতো যে হয়ব থাকলে সেটা জিব্বা হবে না কি হবে? জিহ্বা হবে। জিব্বা হবে না কি হবে? জিহ্বা হবে। তাহলে ওভ, এটাকে অনেক সময় হসন্ত দিয়ে লেখা হয়, অনেক সময় না, এখন মোস্ট অফ দ্য টাইম হসন্ত দিয়ে লেখা হচ্ছে। তাহলে কি হবে? জিউ ও ভা, জিউভা। কি? জিউভা। কিন্তু আমরা যখন এটা পাশে হচ্ছে আকার হয়ে গেছে না, কি হয়ে গেছে গা? আকার হয়ে গেছে না, এক্ষেত্রে হসন্ত কিন্তু দিব না। যখন লাস্টে আরো অন্য কিছু আছে তখন আমরা হসন্ত দিচ্ছি না, কিন্তু যখন আলাদা থাকবে তখন আমরা ওভ উচ্চারণ করব। এখানে যদি আমরা বলি আরেকটা শব্দ আছে, আমরা খুব বেশি ভুল করি, আমরা কি বলি? আহ্বান। না, এটা হচ্ছে আহ্বান। কি হবে? আহ্বান। শব্দ কি হবে? আহ্বান। আহ্বান, আহ্বান না, আহ্বান না। এটার মূল শব্দ কি? মূল শব্দ হচ্ছে, বুঝা যাচ্ছে? মূল শব্দ কোনটা? হয়ব। মূর্ধন্যস্য বা দন্তস্য থাকলে তালব্যস্য থাকছে, বলে দিচ্ছি। ছাত্রতে আমরা যে তয়ের লিখি, তয়ের ওকার লিখি, সেটা বরাবরই আছে, যেটা হচ্ছে আমরা মূলত যেটা উচ্চারণ করছি আর কি, সেটা উচ্চারণ এখানে আছে। তাহলে আমরা সেটা কিভাবে লিখতেছি? ছ আকার, এখানে ত, তাহলে আমরা প্রথমে ত দিব। এরপর এই যে তয়েরও আছে, ত দিব, এরপর তয়ের ওকার দিব। তাহলে কি হচ্ছে? ছাত্র, একটা হসন্ত হবে। এই যে যুক্ত বর্ণ, যেটা হচ্ছে বর্গীয় জ, যেটা বাংলা কি হবে? বর্গীয় জ যোগ, এটা যখন থাকবে তখন গ এবং গ চন্দ্রবিন্দু হবে। কিন্তু এখানে তোমরা ভুলটা করো, তোমরা এটা অনেক সময় মনে রাখো যে এ যুক্ত বর্ণ থাকলে গ গ হবে, কিন্তু চন্দ্রবিন্দু কোনটার উপর হবে সেটা তোমরা ভুল করে ফেলো। চন্দ্রবিন্দু হবে সবসময়
দ্বিতীয়টার উপর। কোনটার উপর? সেকেন্ডের উপর। চন্দ্রবিন্দু হবে সবসময় সেকেন্ডের উপর। তাহলে এটাকে যখন আমি ইয়া করবো তাহলে কি হবে? যোগ্য। কি হবে? যোগ্য। বুঝা যাচ্ছে? এখন এখানে আরো একটা নিয়ম আসছে। এখানে কি আছে? এখানে কি আছে? আমাদের যখন এখানে এই চিহ্নটা থাকবে, আচ্ছা এটা হচ্ছে আমরা ওই এখানে আমাদের আরেকটা স্লাইড আছে, আমি দেখাই। যখন থাকবে এখানে একটা স্লাইড আছে কখন চন্দ্রবিন্দু হয়, কখন চন্দ্রবিন্দু হয়। এই স্লাইডে আমরা এই নিয়মটা নিয়ে কথা বলবো। আগে আমরা নিয়মগুলো, বেসিক নিয়মগুলো পড়ে ফেলি। তাহলে আমাদের এই স্লাইডও শেষ। আশা করি এই স্লাইডে তোমরা সকলে বুঝছো। এখন আমরা পরের স্লাইডে চলে যাচ্ছি। পরের স্লাইডে প্রথমে কি বলছে? ক প্রথমে থাকলে, ক যদি কি থাকে? প্রথমে থাকে, তাহলে কি হবে? খ হবে। যেমন এখানে এটাকে যদি আমরা ভাঙি তাহলে কি হচ্ছে? ক যোগ মূর্ধন্য ষ। তাহলে ক প্রথমে আছে না? তাহলে কি হচ্ছে? খ, ক্ষতি। আর ক্ষীয় মূর্ধন্য ষ যদি মাঝে বা শেষে থাকে তাহলে হবে ক হসন্ত খ। যেমন যদি আমি ভাঙি তাহলে প্রথমে ক হসন্ত, তাহলে খ, এখানে কিন্তু ও কারো হয়ে যাচ্ছে না, দক্ষতা। তাহলে বোঝা গেছে ক যখন প্রথমে থাকবে তখন হয়ে যাচ্ছে খ, কিন্তু যখন এটা ক্ষীয় মূর্ধন্য ষ মানে যুক্ত বর্ণটা যখন আমাদের থাকছে সেটা কিন্তু আবার কোথায় থাকতে হবে? মাঝে বা শেষে থাকতে হবে, মাঝে বা শেষে থাকতে হবে। তখন কি হবে? ক হসন্ত খ হবে। তাহলে কি হয়ে যাচ্ছে? দক্ষতা। এরপরে আমার মূল দুইটা প্রশ্ন, একটা হচ্ছে উচ্চারণে কখন হসন্ত হয়, আর একটা হচ্ছে উচ্চারণে কখন চন্দ্রবিন্দু হয়। কালার চেঞ্জ করে ফেলি। উচ্চারণে কখন হসন্ত হয় বা হস চিহ্ন হয়, কখন কি হয়? হস চিহ্ন হয়। এখানে একটা পাশে লেখা হচ্ছে মুক্তাক্ষর, এদিকে আরেকটা লেখা হচ্ছে বদ্ধাক্ষর। মুক্তাক্ষর আর বদ্ধাক্ষর কোন জিনিসগুলো? যেমন আমি যদি এই আগের স্লাইডগুলোতে যাই, এখানে যেমন এখানে প্রথমে দেখি নদী, দেখো নো টানতে পারছি না, টানা যাচ্ছে। তাহলে নো হচ্ছে কি? মুক্তাক্ষর। দি টানা যাচ্ছে, এর মানে দিও হচ্ছে কি? মুক্তাক্ষর। কিন্তু যখন দেখো আমি ঋগ্বেদ বললাম, ঋগ্বেদ বললাম, ঋগ, গয় আমাকে থামতে হচ্ছে, গয় আমাকে কি করতে হচ্ছে? থামতে হচ্ছে, বাধ্য হয়ে গয়ে থামতে হচ্ছে। গ আমাকে একটা পুশ করছে, আমাকে উল্টোভাবে পুশ করছে, আমি যেন থামি, ঋগ বেদ। আবার এখানে গিয়ে শেষে আবার এখানে গিয়ে আবার থামতে হচ্ছে, গ একবার থামতে হচ্ছে, তাহলে এটা হচ্ছে বদ্ধাক্ষর। তাহলে এখানে গ এবং এই দ এগুলো কি? বদ্ধাক্ষর। তাহলে যতবার বদ্ধাক্ষর পড়বে, যত একটা শব্দের মধ্যে, একটা লাইনের মধ্যে যতগুলো বদ্ধাক্ষর পড়বে, প্রত্যেকটা বদ্ধাক্ষরে ওই জায়গাগুলোতে আমাকে কি করতে হবে? থামতে হবে। মুক্তাক্ষর হইলে আমাদের থামতে হবে না, মুক্তাক্ষর হইলে কি করতে হবে না? থামতে হবে না। তাহলে আমরা কখন হসন্ত হয়ে বুঝছি? এটা একদম সহজ কনসেপ্ট। যদি আমার কি হয়? যখন আমাকে শব্দ থামতে বাধ্য করছে তখন আমার হসন্ত হবে, আর থামতে বাধ্য না করলে হসন্ত হবে না। এর মানে মুক্তাক্ষরের ক্ষেত্রে হসন্ত হবে না, বদ্ধাক্ষরের ক্ষেত্রে হসন্ত হবে। বদ্ধাক্ষরের ক্ষেত্রে কি হবে? হসন্ত হবে। আরেকটা বলা হয়েছে উচ্চারণে কখন বা কোথায় চন্দ্রবিন্দু হয়। উচ্চারণ কখন বা কোথায় কি হয়? চন্দ্রবিন্দু। উচ্চারণ কখন বা কোথায় চন্দ্রবিন্দু হচ্ছে? আমরা কিছু দেখি, আমরা নাসিক্য বর্ণ পড়ে আসছি না? প্রত্যেকটা বর্গ, ক বর্গ, তারপর চ বর্গ, ত বর্গ, এই ধরনের যে 5টা বর্গ আছে, প্রত্যেকটা বর্গের শেষ বর্ণগুলো কি? উ, নিয়, মূর্ধন্য ন, দন্ত ন, তারপর হচ্ছে ম। এই 5টা বর্ণ যখন আমার বানানের মধ্যে থাকবে, উচ্চারণে যদি কথা শুনতে হবে, বানানের মধ্যে থাকবে, বানানে কি থাকবে? থাকবে বানান, লিখে দিচ্ছি। কিন্তু উচ্চারণে কি হবে? উচ্চারণে বাদ পড়ে যাবে। উচ্চারণ কি হবে? বাদ পড়ে যাবে। তখন যখন বানানে থাকবে কিন্তু উচ্চারণে বাদ পড়ে যাবে, তখন কি হবে? আমার এগুলোর বদলে চন্দ্রবিন্দু আসবে। এই বর্ণগুলো যেখানে থাকতেছে ওই জায়গায় কি হবে? চন্দ্রবিন্দু হবে। ওই জায়গায় কি হবে? চন্দ্রবিন্দু হবে। এগুলো হচ্ছে উচ্চারণে আমার একদম বেসিক নিয়ম, উচ্চারণ একদম বেসিক নিয়ম। আজকের ক্লাস আমাদের এতটুকু পর্যন্তই। উচ্চারণের পরবর্তীতে আমরা এগুলো হচ্ছে উচ্চারণে ক্ষয়ের জন্য যা যা লাগে, খ আমরা কিন্তু প্র্যাকটিস করব। ক্ষয়ের জন্য যা যা লাগবে সেগুলো হচ্ছে আমরা আজকে পড়েছি, কয়ের জন্য যা লাগবে সেটা নেক্সট ক্লাসে পড়বো, এরপর আমরা একদিন প্র্যাকটিস করব। কিন্তু এখানে একটা জিনিস বলে রাখি, বাংলা ব্যাকরণ প্র্যাকটিস ছাড়া কোনোভাবে সম্ভব না। কারণ আমরা কথা যখন বলি, আমি কি ব্যাকরণ মেনে কথা বলি? আমরা ব্যাকরণ মেনে যেহেতু কথা বলছি না, সেহেতু আমরা বাংলা ব্যাকরণ যখন পড়বো তখন আমাদের নিয়ম মেনে পড়তে হবে।
নিয়ম মেনে পড়তে হবে, কিন্তু আমাদের অনেক বেশি প্র্যাকটিস করতে হবে। যখন আমরা প্র্যাকটিস করবো ওই শব্দ যখন আমাদের বারবার চোখের সামনে চলে আসবে, ওই জিনিস যখন আমার জ্ঞানের মধ্যে খুব বেশিবার চলে আসবে, তখন আমরা এমনিই পারবো। যখন আমাদের চোখের সামনে জিনিসটা আমি বারবার দেখবো, তখন আমাদের অটোমেটিকভাবে আমাদের সেটা মুখস্থ হয়ে যাবে। আজকে ক্লাস এতটুকুই, তোমাদের সকলকে খুব ধন্যবাদ। আমরা ইনশাল্লাহ আগামী একদিনের মধ্যে তোমরা আরেকটা ক্লাস পেয়ে যাবে, আমাদের ক অংশের উপর ক্লাস পেয়ে যাবে। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।